প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 এর দ্বাদশ অধ্যায় হতে তৃতীয় ক্লাস। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। ফরম্যাট অফ রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট অর্থাৎ প্রাপ্তি ও প্রদান হিসাব এর একটি নমুনা। প্রাপ্তি ও প্রদান হিসাব হচ্ছে একটি প্রতিষ্ঠানের যেসব নগদ লেনদেন হয় সেই সব লেনদেন এর লিপিবদ্ধকরণ। অর্থাৎ যেই সব লেনদেনের কারণে ব্যবসা প্রতিষ্ঠানে নগদ প্রাপ্তি ঘটেছে তাকে ডেবিট পাশে অর্থাৎ রিসিপ্টস সেকশনে লিখতে হবে, এবং যে সব লেনদেনের কারণে নগদ টাকা ব্যবসা প্রতিষ্ঠান থেকে চলে গিয়েছে অর্থাৎ প্রদান করতে হয়েছে তাকে ক্রেডিট পাশে পেমেন্ট সেকশনে লিখতে হবে। আজকে আমরা আলোচনা করতেছি রিসিপ্টস এন্ড পেমেন্ট অ্যাকাউন্ট নিয়ে, অর্থাৎ প্রাপ্তি ও প্রদান হিসাব নিয়ে। প্রাপ্তি ও প্রদান হিসাব হচ্ছে তেমন কোনো স্পেসিফিক হিসাব নয়, এটি হচ্ছে একটি হিসাবের অংশ যেটি নগদান হিসাবের অনুরূপ। নগদান হিসাবে যেমন আমরা নগদ টাকা পেলেই সেটাকে আমরা ডেবিটে লিখি, এবং নগদ টাকা চলে গেলে সেটাকে আমরা ক্রেডিটে লিখি। সেটা মুনাফা জাতীয় হোক, মূলধন জাতীয় হোক, যেভাবে হোক না কেন সেটিকে আমরা প্রাপ্তি বা রিসিপ্ট সেকশনে লিখি ডেবিট পাশে, এবং যেভাবে টাকা যাক না কেন নগদ হলে সেটিকে আমরা ক্রেডিট সেকশনে পেমেন্ট আকারে লিখি। এবং নগদান হিসাব করতে গিয়ে সর্বপ্রথমে আমরা একটি লেনদেন লিখি ব্যালেন্স বিডি দিয়ে, নগদ টাকা এবং ব্যাংক টাকা। নগদান হিসাবটি সম্পূর্ণ করার পরে আমাদের সর্বশেষে যে টাকাটি থাকে সেটি হচ্ছে ব্যালেন্স বিডি, ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ এট ব্যাংক। ঠিক রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্টও নগদান হিসাবের অনুরূপ। আজকে আমরা দেখি, প্রথমে দেখেছি প্রতিষ্ঠানের নাম ফাতেমা ফাউন্ডেশন, ঢাকা। রিসিপ্টস অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট টি ফর্ম। টি ফর্ম আপনারা লিখলেও চলবে, না লিখলেও চলবে। ফর দি ইয়ার ইন্ডিয়ার 31st ডিসেম্বর 2021, অর্থাৎ 31শে ডিসেম্বর 2021 সালের সমাপ্ত বছরের জন্য আপনার প্রদত্ত প্রশ্নে যে তারিখটি দেবে সেটি আপনারা লিখবেন, এবং যে প্রতিষ্ঠানের নামটি দেবে সেটি আপনারা লিখবেন। ঠিক এভাবে প্রাপ্তি এবং প্রদানের জন্য একটি কলাম তৈরি করতে হবে। রিসিপ্টস টাকা, পেমেন্ট টাকা, উপরে ডেবিট, এপাশে ক্রেডিট। আমরা আগেই বলেছি নগদান হিসাবের মতো প্রাপ্তি ও প্রদান হিসাব করব। নগদান হিসাবে আমরা সর্বপ্রথম একটা লিখি কি ব্যালেন্স বিটি দিয়ে ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ এট ব্যাংক, যেটা আমরা প্রারম্ভিক ব্যালেন্স হিসাবে এখানে লিখেছি। ব্যালেন্স বিডি, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, ফাইনাল কলামে টাকা লিখেছি। রিসিপ্টস অর্থাৎ প্রাপ্তি সেকশন আমরা লিখবো যে কোনো প্রকার প্রাপ্তি, যেমন দেখুন ডোনেশন, চাঁদা পেয়েছি, সেশনাল লোন কালেকশন অর্থাৎ মৌসুমী ঋণ সংগ্রহ প্রাপ্তি ঘটেছে, ব্যাংক ইন্টারেস্ট ব্যাংক সুদ প্রদান করার কারণে প্রাপ্তি ঘটেছে, অ্যাডমিশন ফি ভর্তি ফি টাকা এসেছে তাই লিখেছি, সেল অফ পাসবুক পাসবুকের বিক্রয়ের কারণে নগদ টাকা এসেছে তাই আমরা এখানে লিখেছি, অফিস রেন্ট সাবলেট অর্থাৎ অফিস ভাড়া উপভাড়া, আমি অফিস ভাড়া নিয়েছি, ওই অফিসটি আমার ওই অপ্রয়োজনীয় অংশটি আমি অন্যজনকে ভাড়া দিয়ে যে আয় পাবো সেটি হচ্ছে কি সাবলেট বা উপভাড়া। উপভাড়ার মাধ্যমে আমি আয় অর্জন করেছি তাই আমার এটি রিসিপ্ট সেকশন লিখেছি। মিসেলেনিয়াস ইনকাম বিবিধ প্রাপ্তি বা বিবিধ আয়। আরবান মাইক্রো ক্রেডিট লোন কালেকশন নগরের ক্ষুদ্র ঋণ সংগ্রহ, রুরাল মাইক্রো ক্রেডিট লোন কালেকশন গ্রামাঞ্চলের ক্ষুদ্র ঋণ থেকে গ্রহণ, এগ্রিকালচার সেক্টর মাইক্রো ক্রেডিট লোন অ্যাকাউন্ট অর্থাৎ কৃষি ক্ষেত্রের লোন অ্যাকাউন্ট, রিভলভিং লোন অ্যাকাউন্ট ঘূর্ণায়মান ঋণ হিসাব, সার্ভিস চার্জ সেবা প্রদানের কারণে প্রাপ্তি ঘটেছে, রেজিস্ট্রেশন ফিস নিবন্ধন করার কারণে প্রাপ্তি ঘটেছে, সেল অফ ওল্ড নিউজপেপার অ্যান্ড সেলস অফ অ্যাসেটস অর্থাৎ পুরাতন সংবাদপত্র এবং পুরাতন অপ্রয়োজনীয় সম্পত্তি বিক্রয় থেকে প্রাপ্তি ঘটেছে, সেজন্য আমরা এটাকে রিসিপ্ট সেকশনে লিখেছি। তারপরে আছে পেমেন্ট সেকশন অর্থাৎ প্রদান বিভাগ। প্রদান বিভাগে আমরা লিখব যে কোনো প্রকার প্রদান, যেমন দেখুন
আরবান মাইক্রো ক্রেডিট লোন গিভেন, যদি শহরায়নে আমি ক্ষুদ্র ঋণ বিতরণ করি সেটি আমার প্রধান সেকশন। রুরাল মাইক্রো ক্রেডিট লোন গিভেন, গ্রামাঞ্চলে যদি আমি ক্ষুদ্র ঋণ বিতরণ করি সেটি আমার প্রধান সেকশন হবে। রিভলভিং লোন অ্যাকাউন্ট, ঘূর্ণায়মান ঋণের কারণে যদি আমার প্রদান ঘটে তাহলে আমাকে পেমেন্ট সেকশনে লিখতে হবে। পারচেজ অফ ফার্নিচার, আসবাবপত্র ক্রয়ের কারণে নগদ টাকা চলে গিয়েছে সেজন্য আমরা কি পেমেন্টে লিখেছি। পারচেজ অফ অফিস ইকুইপমেন্ট, অফিসের যন্ত্রপাতি ক্রয়কে আমরা প্রধান সেকশন লিখেছি। স্যালারিজ অ্যান্ড অ্যালোয়েন্স, বেতন এবং ভাতা প্রধান সেকশন। ফেস্টিভ্যাল অ্যালোয়েন্স, উৎসব ভাতার কারণে নগদ টাকা প্রদান করতে হয়েছে তাই আমাকে এটা এখানে লিখতে হবে। ব্যাংক চার্জ অ্যান্ড কমিশন, অফিস রেন্ট, repairs and maintenance, utilities, postage, telephone and telegram and mobile expense, office stationery, entertainment expense, law/legal expense, training and workshop expense, advertisement expense, lunch allowance, cleaning and washing, education allowance, শিক্ষা ভাতা, miscellaneous expense, বিবিধ খরচ। সর্বশেষে আছে ব্যালেন্স সিডি, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক। ফাইনাল কলামে টাকাটি আমরা লিখেছি। প্রাপ্তি এবং প্রদানকে আমরা মিলিয়ে দিয়েছি। আপনারা দেখতেছেন এটি ঠিক নগদান হিসাবের মতো। আমরা পূর্বের প্রারম্ভিক মেনুকে আমরা ব্যালেন্স বিডি দিয়ে ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ এট ব্যাংক দিয়ে শুরু করেছি। সর্বশেষে ব্যালেন্স সিডি দিয়ে ক্যাশ ইন হ্যান্ড এবং ক্যাশ এট ব্যাংক দিয়ে শেষ করেছি। অর্থাৎ আমরা যেমন নগদান হিসাব করি, প্রাপ্তি ঘটলে আমরা প্রাপ্তির কলামে লিখি এবং প্রদান ঘটলে আমরা প্রদানের কলামে লিখি। সেটি যদি হয় মূলধন জাতীয় বা মুনাফা জাতীয় যে কোনো ধরনের হোক সেটিকে আমরা প্রাপ্তি বা প্রদান হিসাবে লিখব। যেমন দেখুন প্রাপ্তির এখানে আমরা লিখেছি যে কোনো প্রকার প্রাপ্তি এবং প্রদানের এখানে লিখেছি আমরা যে কোনো প্রকার প্রদান। আশা করি আপনারা প্রদত্ত সমস্যাটি ভালোভাবে বুঝতে পেরেছেন। এই সমস্যা নিয়ে আমরা একটু পূর্ণাঙ্গ আলোচনা করব প্র্যাকটিক্যাল অঙ্ক নিয়ে। আমার পরবর্তী ক্লাসগুলো দেখার জন্য অনুরোধ রইল। যদি আমার ক্লাসগুলো ভালো লাগে সবার আগে আমার অনলাইন ক্লাসগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন এবং একটি কথা বলি, এই নমুনা আকারে যে ক্লাসগুলো দিচ্ছি এই ক্লাসগুলো অবশ্যই আপনারা খাতাতে লিখে নেবেন অথবা শেয়ার করে নিজের ইনবক্সে নিয়ে নেবেন। কারণ আপনাদের পরীক্ষায় নমুনা আকারে যে ক্লাসটি দিচ্ছি সেই ক্লাসগুলো আপনারা ভালোভাবে দেখে অঙ্কগুলো ভালোভাবে করতে পারবেন। সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।